আচ্ছা, আমরা এখন যেটা করব গ্র্যাভিটেশন পার্ট 2। আমরা আগের দিন পার্ট 1 করেছিলাম। তো পার্ট 1 এ আমরা কি কি পড়েছিলাম একবার রিক্যাপ করে আসি। সেটা হচ্ছে গ্র্যাভিটেশন মানে মাধ্যাকর্ষণ শক্তি, যেটা আবিষ্কার করেছিলেন নিউটন। তো আমরা এখানে পড়েছিলাম যে আমাদের সিস্টেমে বেসিক্যালি 3 ধরনের শক্তি রয়েছে, 3 ধরনের ফোর্স রয়েছে। একটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফোর্স, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এর মধ্যে আমরা পড়েছিলাম সবথেকে স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, সবথেকে উইকেস্ট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাই গ্র্যাভিটেশন মানেই কি? গ্র্যাভিটেশন মানে হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে। কেন? এই ফোর্সের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো আমরা এখানে পড়েছিলাম নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, যে দুটো ডিফারেন্ট মাসের বস্তু যদি আর ডিস্টেন্সে থাকে তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে আমরা ক্যালকুলেট করি। বলেছিলাম এফ প্রপোর্শনাল টু বস্তুর মাসের গুণফল, আর এফ প্রপোর্শনাল টু 1/r বা 1/r স্কোয়ার, ইনভার্স স্কোয়ার ল। তো এখান থেকে আমরা পাচ্ছি এফ প্রপোর্শনাল টু m1 m2/r স্কোয়ার। এই ক্যালকুলেশনটা আমরা আগের দিন দেখেছিলাম। এখান থেকে আমরা জি পেয়েছিলাম, দিস ইজ কল্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তার একক এবং ডাইমেনশন আমরা দেখেছিলাম আগের ক্লাসে। এটা হচ্ছে একক, এটা ডাইমেনশন। এবং আমরা এটাও বলেছিলাম যে একটা বস্তুর ওয়েট কোথাও কম কোথাও বেশি কেন হচ্ছে, ডিউ টু দিস ভ্যালু অফ জি। এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের জন্য কোনো বস্তুর ভর বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে। সেই জন্য আমরা বলেছিলাম যে একটা বস্তুকে আমরা কতগুলো জায়গায় রেখেছি। দেখো, একটা বস্তুকে আমরা, এইটা পৃথিবী হলে পৃথিবীর সাপেক্ষে প্রথমত তাকে আমরা এই জায়গায় রেখেছি, নিরক্ষীয় অঞ্চল, যাকে আমরা বলছি ইকুয়েটোরিয়াল জোন, এখানে রাখছি। আমরা এই জায়গায় রাখছি, এটাকে আমরা বলছি পোলার জোন, পোলার জোন। আমরা এই বস্তুকে এই ভূপৃষ্ঠের একটু নিচে রাখছি, মানে এটাকে আমরা বলছি মাইন। তাহলে বস্তুকে এখানে রেখে দেখছি ওয়েট কেমন, এবং বস্তুকে একদম পৃথিবীর সেন্টারে নিয়ে গিয়ে দেখছি এর ওয়েট কেমন। আমরা বস্তুকে পৃথিবীর অনেক উপরে নিয়ে গিয়ে দেখছি মাউন্টেনের ওপরে এই বস্তুর ভর কেমন। আমরা এই বস্তুকে উপরে ওঠাতে 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 কোথায় নিয়ে গেছি? চাঁদে নিয়ে গেছি। মুনে বস্তুর ভর কেমন, মুনের ওপরে। এই বস্তুকে আরো উপরে ওঠাতে 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 আমি নিয়ে গেছি আর্টিফিশিয়াল স্যাটেলাইটে, মানে যেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাজই করছে না। তাহলে দেখো, এতগুলো প্লেসে বস্তুকে রেখে আমরা বলেছি এর ওয়েট কোথায় বেশি হবে বা কোথায় কম হবে, তাই না? আগের ক্লাসে আমরা এগুলো পড়েছি। তো এখান থেকে আমরা এটা বলতে পারি, এখান থেকে যে একটা বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যাই তাহলে বস্তুর ভর বা জি এই পরিমাণ কমতে থাকে। আচ্ছা, যদি আমরা জানি বস্তুর ওয়েট মানে কি এম ইন্টু জি, এটাকে আমরা বলছি ওয়েট বা ফোর্স। তাহলে জি যদি কম হয় বস্তুর ভর কম হবে, এম এর সঙ্গে জি গুণ করছি, জি যদি বেশি হয় বস্তুর ভর বেশি হবে, জি যদি কম হয় তো বস্তুর ভর কম হবে। এই তো রুল আমাদের, শর্টকাট রুল। তাহলে দেখো, গ্র্যাভিটেশন থেকে যতই উপরে, মানে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠবে বস্তুর ভর কি হবে? কমতে থাকবে। তো আমরা বলেছিলাম যে মাউন্টেন বা তোমার উঁচু প্লেসে, হায়ার অল্টিটিউডে জি এর ভ্যালু কি হবে? কম হবে, মানে ওয়েট কি হবে? কম হবে। আচ্ছা, মুনে গিয়ে নিয়ে গেলে কি হবে? জি এর ভ্যালু আরো কম হবে, মানে ওয়েট 1/6 হবে। আমি তোমাদের এই ক্যালকুলেশন দিয়ে বলেছিলাম 12 কেজি হলে তার 6 ভাগ হবে, g/6 মুনে মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে এখানে কি হবে? জি এর ভ্যালু কম হলে ওয়েট কি হবে? কম হবে। আচ্ছা, আরো ওঠাতে ওঠাতে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে নিয়ে গেলাম, যেখানে জি ইকুয়ালস টু 0। তাহলে আর্টিফিশিয়াল স্যাটেলাইটে জি কি হবে? 0 হয়ে যাবে, জি ইকুয়ালস টু 0 হবে। তার মানে ওয়েট কি হবে? 0 হবে। তাহলে আমি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠেছি। আচ্ছা, আমরা আগের দিন লজিক বলেছিলাম যে ইকুয়েটর থেকে আমি যদি পোলে নিয়ে যাই, তাহলে পোলের ডিস্টেন্সটা সেন্টার থেকে কম হওয়ার জন্য বস্তুর ওয়েট কি হবে? বেড়ে যাবে। তাহলে যদি ইকুয়েটর থেকে পোলে নিয়ে যাই তাহলে জি এর ভ্যালু বাড়বে, সো ওয়েট কি হবে? বাড়বে। কেন? পোলের ডিস্টেন্স কম, আগের দিন লজিক বলেছিলাম। পোল থেকে যদি আমি ইকুয়েটরে নিয়ে যাই,
তাহলে যেহেতু ডিস্টেন্স বেশি, তাহলে জি এর ভ্যালু কি হবে? কমবে, ওয়েট কি হবে? বাড়বে, ওয়েট বাড়বে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যাবে বস্তুর জি কমতে থাকবে, যেমনটা উপরে ওঠার ক্ষেত্রে। তাহলে মাইন বা খনি গর্ভে জি এর ভ্যালু কি হবে? কম হবে, মানে ওয়েট কি হবে? কমে যাবে, ওয়েট কি হবে? কমে যাবে। সেম কমতে 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 অ্যাট দ্য সেন্টারে পৃথিবীর মাস হয়ে যায় শূন্য, তার মানে জি হয়ে যাবে শূন্য, তার মানে ওয়েট হয়ে যাবে শূন্য। তাহলে এই তো সিনারিও না, যে একটা পৃথিবীর সাপেক্ষে জি এর ভ্যালু কোথায় কম কোথায় বেশি আমরা ইজিলি এইখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এই জিনিসটার সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে আমার কি? পেন্ডুলাম। পেন্ডুলাম, আচ্ছা পেন্ডুলাম খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রচুর বার পরীক্ষায় কোশ্চেন দেয় যে একটা পেন্ডুলাম ক্লককে আমরা মুনে নিয়ে গেলাম, একটা পেন্ডুলাম ক্লককে আমি মুনে নিয়ে গেলাম, ঘড়িটা ফাস্ট হবে না স্লো হবে? একটা পেন্ডুলাম ক্লককে আমি হিমালয়ের উপরে নিয়ে গেলাম, ফাস্ট হবে না স্লো হবে? একটা পেন্ডুলাম ক্লককে আমি ইকুয়েটর থেকে পোলে নিয়ে গেলাম, ফাস্ট হবে না স্লো হবে? একটা পেন্ডুলাম ক্লককে আমি মাইন বা খনিগর্ভে নিয়ে গেলাম, ফাস্ট হবে না স্লো হবে? তো এই জিনিসটা সবাই কনফিউজড হয়ে যায়, মুখস্থ করে, বাট এটা মুখস্থ করার কোনো জায়গাই নেই, জাস্ট লজিক বোঝো, একদম অ্যান্সার করে চলে আসো। দেখো তার পেছনে আমার সায়েন্সটা বুঝতে হবে এবং সেটাকে আমি সিম্পলিফাই করে দিচ্ছি। আচ্ছা, পেন্ডুলামের টি কিসের উপরে ডিপেন্ড করে? টি মিন্স পর্যায়কাল, পর্যায়কাল বাংলায় তাকে বলে পর্যায়কাল। আচ্ছা, পেন্ডুলাম ক্লক দেখতে কেমন হয়? বেসিক্যালি পেন্ডুলাম ক্লক দেখতে হয় এরকম না, একটা পেন্ডুলাম এরকম ভাবে তোমার ঘোরাফেরা করে, একটা পেন্ডুলাম এরকম ভাবে কি করে? ঘোরাফেরা করে, তাই না? তাহলে বলো তো একটা পেন্ডুলামের একটা কমপ্লিট সাইকেল কাকে বলবো? এইদিকে গেল, গিয়ে এইদিকে ফিরলো, ফিরে আবার এখানে আসা একটা কমপ্লিট সাইকেল, কমপ্লিট হলো। বা হতে পারে এখান থেকে জার্নি শুরু করে আবার এখানে ফিরে আসা, এটাও একটা কমপ্লিট সাইকেল। তাহলে দিস ইজ কল্ড টি। টি মিন্স ফুল কমপ্লিট সাইকেল, এটাকে আমরা বলবো টি। তাহলে এই টিটা কিসের উপরে ডিপেন্ড করে? এই পর্যায়কাল ডিপেন্ড করে 2π√/L/G এর ওপর, 2π√/L/G এর ওপর। আচ্ছা, এল মিন্স লেন্থ, জি মিন্স গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটা আমরা এতক্ষণ ধরে পড়েছি জি এর ভ্যালু কোথায় কম কোথায় কম। আর পাই তো আমরা জানি, পাই মানে কি? পাই মানে 22/7। তাহলে আমি বলতে পারি এই টিটা আমি বলতে পারি এটা কনস্ট্যান্ট পদ না? দেখো 2π তো কনস্ট্যান্ট, 2 × 22/7 এটা তো কনস্ট্যান্ট পদ, তাহলে এটাকে আমি বাদ দিতে পারি। আমি দেখছি এই টি কার উপরে ডিপেন্ডেন্ট? টি প্রপোর্শনাল টু √/L/G এর উপরে ডিপেন্ডেন্ট না, কারণ এটা তো কনস্ট্যান্ট পোস্ট, এর উপরে ডিপেন্ডেন্ট নয়, L/G এর উপরে ডিপেন্ডেন্ট টিটা। মানে তুমি ভাবো এই পেন্ডুলাম ক্লককে তুমি যদি বিভিন্ন জায়গায় নিয়ে যাও, ধরো ইকুয়েটর থেকে পোল, পোল থেকে মাউন্টেন, মাউন্টেন থেকে মাইন, মাইন থেকে মুন, যা খুশি, এর লেন্থটা কি চেঞ্জ হবে? এই যে লেন্থটা, তোমার পেন্ডুলামের যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, এই যে রশিটা বা দড়িটা বা যাই বলো, রোপটা যাই বলো না, এটা কি চেঞ্জ হবে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? চেঞ্জ হবে কি? অ্যান্সার ইজ নো, হবে না তো। কারণ তুমি বলো তুমি একটা পেন্ডুলাম ক্লককে ইকোটা থেকে মনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই লেন্থটা বড় হয়ে যাবে, এটা কি রাবার নাকি? এটা তো নর্মাল একটা সুতোর মতো জিনিস যেখান থেকে ঝুলছে, তার মানে লেন্থটা অলওয়েজ কি ফিক্সড না? লেন্থ ইজ অলওয়েজ ফিক্সড, লেন্থ ইজ অলওয়েজ ফিক্সড। তাহলে আমি বলতে পারি যে এই টি প্রপোর্শনাল টু 1/√G, টি প্রপোর্শনাল টু 1/√G, মানে লেন্থটা যেহেতু ফিক্সড, মানে আমি এটাকে আরো স্পেসিফিকলি বলতে পারি টি প্রপোর্শনাল টু 1/G, তাই না? আচ্ছা, এর মানে আমি কি বোঝাতে পারছি? এর মানে আমি কি বলতে পারি? যে পর্যায়কাল বেড়ে যাবে যদি জি এর ভ্যালু কমে যায়, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল মানেই তাই, জি যদি কমে যায় তাহলে পর্যায়কাল বাড়বে। তাহলে আমি লিখতে পারছি, এখানে লিখতে পারি এরকম ভাবে, জি যদি কমে যায় তাহলে পর্যায়কাল বেড়ে যাবে, আর জি যদি বেড়ে যায় তাহলে পর্যায়কাল কমে যাবে।
বলো এইটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা একবার ক্লিয়ার করে নাও, এরপরে হচ্ছে একটা স্ট্র্যাটেজি শেখাবো যেটা সব থেকে বেস্ট, এত কিছু মনে রাখতে হবে না। বাট আমাকে বলো এইখানে সবার কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো অসুবিধা এইটুকু জায়গায়, কারো কোনো অসুবিধা নেই তো? নেই তো, ভেরি গুড ভেরি গুড। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এটাকে তাহলে আমি সিম্পলিফাই করে দিচ্ছি যে টি প্রপোর্শনাল টু 1/g, 1/g। তার মানে এখান থেকে আমরা বলছি জি যদি বাড়ে তাহলে পর্যায়কাল কমে যাবে, জি যদি কমে তাহলে পর্যায়কাল বেড়ে যাবে, তাই তো? আচ্ছা এবার চলো তো পর্যায়কাল বাড়া বা কমা এর মানে কি? যদি পর্যায়কাল কমে যায় তার মানে ঘড়িটা হবে ফাস্ট, যদি পর্যায়কাল বেড়ে যায় তার মানে ঘড়িটা হবে স্লো। তার মানে বলো তো এই পেন্ডুলামটা যদি পুরো একবার পূর্ণ চক্র কমপ্লিট করে, এখান থেকে শুরু করে এই অবধি পূর্ণ চক্র যদি কমপ্লিট করে তাহলে 1 সেকেন্ড হয়, তাই? আচ্ছা যদি পর্যায়কাল কমে যায়, টি কমে যায়, তার মানে ও খুব ফাস্ট কি হচ্ছে, এক একটা সেকেন্ড কমপ্লিট করে ফেলছে। বুঝতে পারছো জিনিসটা? যদি পর্যায়কাল কমে যায় তার মানে খুব ফাস্ট সেকেন্ড কমপ্লিট হচ্ছে, যদি পর্যায়কাল বেড়ে যায় তাহলে এরকম ভাবে কি হবে, এক এক করে এক একটা সেকেন্ড কমপ্লিট হবে, তার মানে ঘড়িটা কি হবে, স্লো হবে। মানে 1 মিনিট হতে সময় লাগবে হয়তো 1 মিনিট 10 সেকেন্ড, আর এখানে 1 মিনিট হতে সময় লাগবে প্রায় 50 সেকেন্ড হয়তো। বুঝতে পারছো? তার মানে জি যদি বেড়ে যায় টি কমে যাবে, ঘড়িটা ফাস্ট হবে, জি যদি কমে যায় টি বেড়ে যাবে, ঘড়িটা স্লো হবে। কারো কোনো প্রবলেম নেই তো? একটা কাজ করো, জি এই টিটাকে হাঁটিয়ে দাও না, কেন অত কষ্ট করবো আমরা? একটা কাজ করি তাহলে, জি যদি বেড়ে যায় তাহলে ঘড়িটা ফাস্ট হবে, জি কমে গেলে ঘড়িটা স্লো হবে। দেখো কত ইজি, জি যদি কম হয় তাহলে ঘড়িও স্লো, জি যদি বাড়ে তো ঘড়িটা ফাস্ট। তাহলে আমাকে এইসব মনে রাখার কোনো দরকারই নেই, কি টি ইকুয়ালস টু 2π√L/g দরকারই নেই। আমি লজিকটা শেখালাম, শেখানোর পরে বললাম টি জি যদি বাড়ে ঘড়ি ফাস্ট হবে, জি যদি কমে ঘড়িটা স্লো হবে। ইজি না জিনিসটা? বলো এখানে কারো কোনো প্রবলেম নেই তো? তাহলে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে কারো প্রবলেম থাকলে মাইক অন করে বলো, মাইক অন করে বলো। নেই তো? তাহলে এবার তোমাকে যদি বলা হয় একটা পেন্ডুলাম ঘড়িকে তুমি কোথায় নিয়ে গেছো, তুমি মুনে নিয়ে গেছো, বলো তো ঘড়িটা ফাস্ট হবে না স্লো হবে? আমি কি বললাম, জি কমে গেলে ঘড়িটা স্লো হবে। তাহলে তুমি একটু আগে তোমাকে আমি এতক্ষণ ধরে বা আগের ক্লাসে বুঝিয়েছি কখন জি কম হয় কখন জি বেশি হয়। তাহলে মুনে জি এর ভ্যালু কি কম, তাহলে ঘড়িটা কি হবে, স্লো হবে, ঘড়িটা স্লো হবে। আচ্ছা এক এক করে আমাকে অ্যান্সার দাও, আমি যাকে বলবো শ্রেয়া আমাকে বলো যে একটা ঘড়িকে যদি আমি হায়ার অল্টিটিউডে নিয়ে যাই তাহলে ঘড়িটা ফাস্ট হবে না স্লো হবে? কেন? লজিক? ভেরি গুড, একদম স্পেসিফিক। জি এর ভ্যালু কমে গেলে কি হবে, তোমার ঘড়িটা স্লো হবে। অসাধারণ। আচ্ছা ভেবে চিনতে বলো, তোমার বিট 2, ঠিক আছে, ইয়েতেও বলতে পারো, চ্যাটেও বলতে পারো, যদি স্লো হয় তাহলে এস লিখবে, যদি ফাস্ট হয় তাহলে এফ লিখবে, সবাই লিখতে পারো। বলো তো একটা ভেবে চিনতে বলবে, একটা ঘড়িকে আমি, একটা ঘড়িকে আমি মাইনে নিয়ে গেলাম বা খনিগর্ভে, তাহলে স্লো হবে না ফাস্ট হবে? স্লো। অসাধারণ, অসাধারণ, খুব ভালো, তাহলে বুঝে গেছো, তাহলে এটাও স্লো হবে, স্লো হবে। আচ্ছা সবাই লেখো তো যারা বলছি, যদি আমরা ইকুয়েটার থেকে পোলে নিয়ে যাই, ভেবে চিনতে বলতে হবে এটা, ইকুয়েটার থেকে পোলে নিয়ে যাই, ইকুয়েটার থেকে পোলে নিয়ে যাই, তাহলে কি হবে, জি এর ভ্যালু বেড়ে যাবে, ঘড়িটা ফাস্ট হবে, ঘড়িটা ফাস্ট হবে। বাহ সবাই অ্যান্সার দিতে পেরেছো, খুব খুব ভালো। তাহলে পোল থেকে ইকুয়েটার নিয়ে গেলে ঘড়িটা স্লো হবে। আচ্ছা তাহলে ঘড়িটা যদি আমি সেন্টারে নিয়ে যাই তাহলে ঘড়িটা কি চলবে না থেমে যাবে? ঘড়ি স্টপ হয়ে যাবে, কারণ যেখানে জি নেই সেখানে ঘড়ি চলবে না, আর্টিফিশিয়াল স্যাটেলাইটে ঘড়িটা স্টপ হয়ে যাবে। তাহলে বলো কি আছে এর মধ্যে, এর মধ্যে কোনো লজিক আছে? কিচ্ছু নেই, কিছুই নেই। তাই দেখো ডব্লিউবিসিএস প্রিলিমসে কোশ্চেন দিয়েছিল যে পেন্ডুলাম ক্লক ইজ টেকেন ইকুয়েটার টু পোল,
তা সবাই কত ভেবে চিনতে অ্যান্সার করেছে, মুখস্থ করেছে যে এই কোশ্চেনটা রিপিট, বাট তোমাদের মুখস্থ করার কোনো জায়গা আছে? নেই। অ্যান্সার কি হবে? ফার্স্ট। কারণ ইকো থেকে বলে নিয়ে গেলে জি এর ভ্যালু বাড়বে, জি এর ভ্যালু বাড়লে টি কমবে, টি কমলে ঘড়িটা ফাস্ট হবে, আমরা টি কে স্কিপ করেছি, জি বাড়লে ফাস্ট, জি কমলে স্লো। পেন্ডুলাম ক্লক ইজ টেকেন টু মুন, ঘড়িটা কি হবে? স্লো হবে। ইজি। ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার? তাহলে তুমি যদি এখন অবধি পুরো জিনিসটাকে সাম আপ করো, এই পুরো চ্যাপ্টারের কি আছে জানো? যে আমাদের স্ট্রংগেস্ট ফোর্স কি? নিউক্লিয়ার ফোর্স। উইকেস্ট ফোর্স কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক। জি এর ভ্যালু কোথায় বেশি কোথায় কম, তার বেসিসে একটা পেন্ডুলাম ক্লককে আমি কোথায় নিয়ে গেলে স্লো হবে ফাস্ট হবে। এই তো, কিছু পড়তেই হবে না। আমি তোমাকে বলছি 90% ইনফরমেশন ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, জাস্ট ক্লাসটা ঠান্ডাভাবে করো, তাতেই হয়ে যাবে। ক্লাসটা ঠান্ডাভাবে করলেই হয়ে যাবে। আচ্ছা এবার চলো আর একটা অঙ্ক দেয় বা আর একটা কোশ্চেন দেয়, যেটা এ ওয়াচ বেসড অন অ্যান অসিলেটিং স্প্রিং টেকেন টু দ্য মুন অর ডিপ মাইন, তাহলে কি হবে? এখানে ঘড়িটা ফাস্ট হবে না স্লো হবে? দেখো, অসিলেটিং স্প্রিং বেসড যদি কোনো ওয়াচ হয়, আমরা তো এটা জেনেই গেছি, যদি পেন্ডুলাম হতো তাহলে আমি বলেই দিতে পারতাম ডিপ মাইনে বা মুনে জি এর ভ্যালু কম মানে ঘড়িটা স্লো হবে। কিন্তু এটা তো পেন্ডুলাম নয়, এটা অজ বেসড অন অসিলেটিং স্প্রিং। আচ্ছা অসিলেটিং স্প্রিংটা তোমাকে একটু বুঝতে হবে যে জিনিসটা কি। আচ্ছা অসিলেশন মানে হচ্ছে, পেন্ডুলাম মানে হচ্ছে ও এরকম ভাবে মুভ করে, লেফট টু রাইটে মুভ করে, ঠিক আছে? কিন্তু অসিলেটিং স্প্রিং অলওয়েজ টপ টু বটমে মুভ করে, মানে এরকম ভাবে মুভ করে। ধর এটা একটা স্প্রিং, স্প্রিংটা সংকুচিত রয়েছে, স্প্রিংটা প্রসারিত রয়েছে, আবার স্প্রিংটা সংকুচিত হচ্ছে, আবার স্প্রিংটা প্রসারিত হচ্ছে। তার মানে অসিলেটিং স্প্রিং আপ ডাউন করে আর পেন্ডুলাম লেফট রাইট করে। ক্লিয়ার? তাহলে তুমি একটা জিনিস মাথায় রাখবে যে যদি ওয়াচ বেসড অন অসিলেটিং স্প্রিং হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না, ও সেম টাইম দেবে। মুনে নিয়ে গেলেও সেম টাইম, হায়ার অল্টিটিউড নিয়ে গেলেও সেম টাইম, পোলে নিয়ে গেলেও সেম টাইম, ইকুয়েটরে নিয়ে গেলেও সেম টাইম। মাইন্ডে কোশ্চেন আসে কেন? আসছে তো, আমি তোমাকে বোঝাচ্ছি লজিকটা, বাট যদি কেউ লজিক না বুঝতে পারো ছেড়ে দেবে, এটুকু মুখস্থ করে নেবে। আচ্ছা বলো তো, যেখানে নর্মাল জি রয়েছে সেখানে অসিলেশনটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা যেখানে জি এর ভ্যালু কম, আচ্ছা আমি ছবিটাকে একটু ভালো করে আঁকছি, চারটে অসিলেশনকে আমি লিখছি, ঠিক আছে? ধরো এটা হচ্ছে প্রথম অসিলেশন, এটা, তারপর হচ্ছে প্রসারিত হবে সেকেন্ড অসিলেশন, থার্ড আবার কি হবে? সংকুচিত হবে, ফোর্থ আবার কি হবে? প্রসারিত হবে। এটা কি একটা টি কমপ্লিট হলো না? টি মানে আমি যেমন পেন্ডুলামে বলেছিলাম যেখান থেকে শুরু সেখানে আবার ফিরে আসা, তাহলে যেখান থেকে তোমার সংকোচন থেকে প্রসারণ অবধি একটা টি কমপ্লিট হবে। আচ্ছা যদি তুমি এই অবধি একটা টি ধরো কোনো প্রবলেম নেই। আচ্ছা যেখানে হচ্ছে নর্মাল জি রয়েছে, আচ্ছা জি কি করে? বস্তুকে নিচের দিকে টানে, তাহলে এ যখন প্রসারিত হচ্ছে তখন জি ওকে টানছে, তাই না? এই জি যখন যখন প্রসারিত হচ্ছে কি করছে? জি টানছে না, তাইও প্রসারিত হচ্ছে। আচ্ছা যেখানে জি এর ভ্যালু কম সেখানে স্প্রিংটা কিরকম থাকবে? স্প্রিংটা এইটুকু থাকবে। আবার জি এই স্প্রিংটা যখন প্রসারিত হবে তখন স্প্রিংটা এতটা প্রসারিত হবে। আবার স্প্রিংটা যখন আসবে আবারও সেম আগের জায়গায় ফিরে আসবে। আবার যখন স্প্রিংটা প্রসারিত হবে তো তখনও এরকম এইটুকু জায়গায় প্রসারিত হবে। জি এর ভ্যালু কম হলে ওর প্রসারণও কম হবে, সংকোচনও কম হবে। আলটিমেটলি সংকোচন প্রসারণ সেম টাইম তৈরি করবে। এখানে জি এর ভ্যালু বেশি, যদি আরো জি এর ভ্যালু সানে নিয়ে যাও তাহলে ও কি হবে? ওটা দেখতে লাগবে এরকম, এই সংকোচনটা লাগবে এরকম, আবার সংকোচনটা এরকম, আবার প্রসারণটা এরকম। কেন? সানে জি বেশি, ও বেশি টেনে নামাবে, বেশি ঠেলে দেবে। বুঝতে পেরেছো জিনিসটা? তার মানে অসিলেটিং স্প্রিং এ
কখনোই জি ম্যাটার করে না, কারণ জি এর বেসিসে ও আইদার নিচে নামবে না হয় উপরে উঠবে। তাহলে অসিলেটিং স্প্রিং এ সেম টাইম দেবে। কিছু ইম্পর্টেন্ট অনলাইনার রয়েছে, সেটা একটু মাথায় রাখতে হবে। এখানে বলছে কি, বলছে হোয়েন এ বল ইজ টেকেন ফ্রম ইকুয়েটর টু পোল, তাহলে ওয়েট কি হবে, ইনক্রিজ করবে। এটা আর কি কিছু বলার আছে তোমাকে? এখানে আমি অলরেডি বলে দিয়েছি, এগুলো সব প্রিলিমসের কোশ্চেন। ইকুয়েট থেকে পোলে নিয়ে গেলে জি এর ভ্যালু বাড়বে, আর জি এর ভ্যালু বাড়লে ওয়েট বাড়বে, আমি একটু আগেই বললাম তোমাকে। তার তাই বলছে একটা বলকে যদি তুমি ইকুয়েটার থেকে পোলে নিয়ে যাও তাহলে কি হবে, এটা ইনক্রিজ করবে। নাম্বার 2 হচ্ছে, আচ্ছা তোমাকে একটা পরীক্ষায় কোশ্চেন দেবে যে মুনে অ্যাটমসফিয়ার অ্যাবসেন্ট কেন, মুনে এয়ার নেই কেন বা অ্যাটমসফিয়ার নেই কেন? ডিউ টু স্কেপড ভেলোসিটি অফ এয়ার মলিকুল আর লো গ্রাভিটেশন। আচ্ছা তুমি ভাবো তো, স্কেপ ভেলোসিটিটা একটু বোঝার চেষ্টা করি, স্কেপ ভেলোসিটিটা বোঝার চেষ্টা করি, একটু কঠিন কনসেপ্ট বাট আমরা একটু ইজিলি বোঝার চেষ্টা করব। ধরো তুমি একটা কাজ করেছো, তুমি শক্তিমান, ঠিক আছে, তুমি শক্তিমান, তুমি উঠেছো একটা টাওয়ারের উপরে, পৃথিবীর একটা টাওয়ারের উপরে উঠেছো। শক্তিমান ঠিক করেছে যে এত জোরে ইটটাকে ছুটবে যে ইট যেন পৃথিবীর বাইরে বেরিয়ে যায়। তো ও একটা ইট বা বল, একটা বলকে ছুঁড়েছে। তো শক্তিমান দেখছে দেখি কতটা বল লাগে, তো শক্তিমান ছুঁড়েছে, দেখা যাচ্ছে এখানে গিয়ে পড়েছে, না হলো না, আরো শক্তি দেবো, আরো শক্তি দেবো। তাহলে শক্তিমান আরো জোরে ছুঁড়েছে, তাহলে বলটা কোথায় গিয়ে পৌঁছেছে, এখানে গিয়ে পড়েছে, না হচ্ছে না, আরো জোরে দেব, আরো জোরে ছুঁড়েছে, দেখা যাচ্ছে বলটা এক্স্যাক্টলি ও যেখানে রয়েছে সেখানের ঠিক নিচে পড়েছে। ও দেখছে যে না কাজ হচ্ছে, আরো শক্তি বাড়াতে হবে, আরো জোরে মেরেছে। মারার পরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে এসে ওর মাথায় গিয়ে টাক করে ধাক্কা মেরেছে। কি হলো, মাথায় কি লাগলো? ও আচ্ছা, আমি যে বলটা ছুঁড়েছি সে একটা প্যারাবোলা তৈরি করে আমার মাথায় হিট করেছে। আচ্ছা তাহলে আরো জোরে মারবো। তো আরো জোরে মারলে দেখা যাচ্ছে হ্যাঁ আরো বড় প্যারাবোলা তৈরি করে আরো উপরে চলে গিয়ে ঘুরছে, আরো বড় হলে আরো বড় প্যারাবোলা তৈরি করছে, আরো বড় হলে আরো বড় প্যারাবোলা তৈরি করছে, আরো জোরে মারলে আরো বড় প্যারাবোলা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো একটা পর্যায়ে মারতে 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 এত জোরে মারা হয়েছে যে ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে গেছে। তাহলে মিনিমাম যে স্পিডে এই বলটাকে ছুড়লে সে আর এই প্যারাবোলা তৈরি করবে না, সে পৃথিবীর বাইরে বেরিয়ে যাবে, দিস ইজ কল্ড এসকেপ ভেলোসিটি। স্কেপড মানে চুরি বা পালিয়ে যাওয়া, তার মানে অলরেডি যে ভেলোসিটি দিয়ে ছুড়লে এ বাইরে বেরিয়ে যাবে, দিস ইজ কল্ড স্কেপ ভেলোসিটি। তো গেস করতে পারবে পৃথিবীর স্কেপ ভেলোসিটি কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি নর্মাল যে ট্রেন বাসের স্পিড দেখো 60 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 60 কিলোমিটার চলার স্পিড, মানে 60 কিলোমিটার যায় 3600 সেকেন্ডে। আর এখানে 11 কিলোমিটার যেতে হবে মাত্র 1 সেকেন্ডে। তার মানে কি স্পিড বুঝতে পারছো? দিস ইজ কল্ড স্কেপ ভেলোসিটি। তাহলে বলো তো, বলো তো যে বস্তুর বা যে পৃথিবীর সাপেক্ষে স্কেপ ভেলোসিটি কত? 11.2। মুনের স্কেপ ভেলোসিটি কত জানো? 2 কিলোমিটার পার সেকেন্ড। মানে মুনে 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে তুমি যদি কোনো বস্তুকে ছুটতে পারো তাহলে সে মুনের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা বলো তো, আমাদের এই পৃথিবী চারপাশে কি রয়েছে? এয়ার রয়েছে না? এয়ার রয়েছে না? তাহলে এই এয়ার মলিকুলগুলো যদি কোনোভাবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি পায় তাহলে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে যাবে। মানে যদি এয়ার মলিকিউলের ভেলোসিটি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্কেপ ভেলোসিটি হয়, ইট উইল গো আউট ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। তো পৃথিবীতে কেন এয়ার মলিকিউলগুলো তার মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরোতে পারছে না? অ্যাজ বিকজ দেয়ার ইজ আ হাই ভ্যালু অফ স্কেপ ভেলোসিটি। 11.2 ইজ নট এ ম্যাটার অফ জোক। একটা রকেটকে কি বেগে ছুটতে হয় এই 11.2 মিটার পার সেকেন্ডের বেশি, তবেই ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গিয়ে কোনো স্পেসে চলে যেতে পারে। কিন্তু মুনে দেখো সেই তুলনায় স্কেপ ভেলোসিটি মাত্র 2 মিটার পার সেকেন্ড। তো মুনে ইজিলি
কোন একটা এয়ার মলিকিউল 2 কিলোমিটার/সেকেন্ড, সরি মিটার নয়, সরি এখানেও কিলোমিটার, 2 কিলোমিটার/সেকেন্ড ভেলোসিটি পেলেই ও বাইরে বেরিয়ে যাবে। তো মুনের এসকেপ ভেলোসিটি পৃথিবীর থেকে কম বলে এয়ার মলিকিউলগুলো খুব অল্পতেই ধাক্কা খেয়ে নিজেদের মধ্যে 2 কিলোমিটার/সেকেন্ড ভেলোসিটি গেইন করে যায়, তাই ও ইজিলি এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে যায়। তাই পরীক্ষায় কোশ্চেন দেয় মুনে কেন অ্যাটমসফিয়ার নেই, কারণ মুনে এয়ারের স্কেপ ভেলোসিটিটা খুবই কম এবং গ্র্যাভিটেশনটাও কম। এই দুটো কারণে কি হয়, মুনে কোনো অ্যাটমসফিয়ার নেই, মুনে কোনো অ্যাটমসফিয়ার নেই। ক্লিয়ার? এবার তোমাকে কিছু থিওরি ওপরে বেস করে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন দিয়েছে। বলছি এ বোম, মানে একটা বোম ছোড়া হয়েছে কোথা থেকে, একটা মুভিং এরোপ্লেন থেকে। তাহলে চলো আমরা একটা এরোপ্লেন থেকে বোম ছুড়ি। তাহলে এটা হচ্ছে আমার এরোপ্লেন, ঠিক আছে? এই এরোপ্লেন থেকে আমি কি করেছি, একটা বোমকে ছুড়েছি, ঠিক আছে? এই বোমকে ছুড়েছি একটা এরোপ্লেন থেকে। এরোপ্লেনটা একটা হাই স্পিডে ছুটছে। বলছে এই বোমটা কি পাথ ফলো করে পৃথিবীকে ধাক্কা খাবে। একটা হতে পারে যে ও ডিরেক্টলি যেভাবে ছোড়া হয়েছে এই বোমটা সেইভাবে ও কি একদম সোজা মাটিতে নিচে পড়বে। দ্বিতীয়ত ও এরকম ভাবে একটা ভেলোসিটি নিয়ে নিচে পড়বে, অথবা ও এরকম ভাবে গিয়ে সামনে এগিয়ে পড়বে। বলো তো, এটাকে যদি আমি 1 বলি, এটাকে যদি আমি 2 বলি, এটাকে 3 বলি, তোমার কমন সেন্স কি বলে বোমটা এক্স্যাক্টলি যেখানে ছোড়া হয়েছে তার নিচে পড়বে, নাকি একটু এগিয়ে পড়বে, নাকি একটু পিছিয়ে পড়বে? তোমাদেরটা একটু শুনবো, কি হবে অ্যান্সার? 3। মৌমিতা বলছে 3, আরো কয়েকজন বললে 3। একদমই তাই, 3 হবে। কেন? তার কারণ এই বোমটাকে যখন ছোড়া হয়েছে তখন বোমের একটা এই অভিমুখে গতি ছিল না, এই বোমের যা গতি এরোপ্লেনের গতি সেম ছিল, ফলে এই গতিতে বোমটা একটু সামনে এগিয়ে গিয়ে পড়বে না। যেই মুহূর্তে ছোড়া হয়েছে তখন কিন্তু আর বোমের কোনো গতি নেই, এই ছোড়ার পরে আর এক্সট্রা কোনো গতি নেই, সেই গতিটা যা ছিল সেটা আস্তে আস্তে করে জিরো হয়ে কি হবে, এখান থেকে এখানে হতে হতে জিরো হবে, দেন গিয়ে সামনে গিয়ে পড়বে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো, একটা কার্ভ পাথ ফলো করবে এবং একটু সামনে গিয়ে পড়বে। দেখো, ফল সাম ডিস্টেন্স অ্যাহেড, সামনে গিয়ে পড়বে। ক্লিয়ার? বলছে ভ্যালু অফ অ্যাক্সিলারেশন জি ডিউ টু গ্র্যাভিটি অ্যাট হায়ার অল্টিটিউড ডিক্রিজ। একটু আগেই তুমি পড়েছো, এই কোশ্চেনটা দিয়েছে যে হায়ার অল্টিটিউডে জি এর ভ্যালু কি, কম, সেটাই বলেছে। নেক্সট বলছে ক্লেয়ার করবিট। ক্লেয়ার করবিট ব্যাপারটা কি? ক্লেয়ার করবিট, আচ্ছা আমাদের অনেক ধরনের স্যাটেলাইট রয়েছে, আমরা মেন্সের ক্লাসে যখন পড়বো তখন আমরা পড়বো যে স্যাটেলাইটের টাইপস, যেটা কেপলারস লয়ের উপরে বেস করে তৈরি করা হয়েছে। আচ্ছা কেপলারস লয়ের উপরে বেস করে আমরা যে ক্লার্ক অরবিট তৈরি করেছি সেটা কিরকম? আচ্ছা কেপলারস লয়ের উপরে বেস করে আমরা কিছু স্যাটেলাইট তৈরি করেছি। স্যাটেলাইট মানে কি, পৃথিবীর উপরে মুন রয়েছে, তাহলে মুন হচ্ছে পৃথিবীর একটা ন্যাচারাল স্যাটেলাইট, মুন হলো পৃথিবীর একটা ন্যাচারাল স্যাটেলাইট। তো আমরা দেখবে মাঝে মাঝেই খবরে আসবে যে পিএসএলভি ধরো 5 এই একটা স্যাটেলাইটকে লঞ্চ করেছে। তাহলে PSLV-5 এটা হচ্ছে পোলার লঞ্চ স্যাটেলাইট ভেহিকেল, সরি PLSV হয়ে গেছে, PSLV এটা মাঝে মাঝেই শুনবে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তাহলে আমরা অনেক ধরনের স্যাটেলাইট তোমার পাঠাতে পারি। আচ্ছা স্যাটেলাইট পাঠানোর জন্য কি ক্রাইটেরিয়া লাগে, কি গতি লাগে, সব আমরা মেন্সের ক্লাসে করব, কেপলারস লয়ের মাধ্যমে আমরা এটাকে প্রমাণ করব বা প্রুফ করব। আচ্ছা আমরা এখানে চলে যাচ্ছি একটা স্পেশাল স্যাটেলাইট যাকে আমরা বলছি জিও স্টেশনারি স্যাটেলাইট। আচ্ছা আমরা বেসিক্যালি দু ধরনের স্যাটেলাইট পাই। আচ্ছা দু ধরনের স্যাটেলাইট বলতে কি, দেখো যদি এটা আমার পৃথিবী হয়, সাপোজ দিস ইজ মাই আর্থ, তো আর্থের এটাকে আমরা কি বলছি, এটা নিরক্ষীয় রেখা বলছি না, আর এটাকে আমরা কি বলছি, পোলার। তাহলে আমি একটা স্যাটেলাইটকে মানে ছাড়তে পারি যে এরকম ভাবে পৃথিবীর নিরক্ষীয় রেখার চারপাশে ঘুরবে, তার মানে স্যাটেলাইটটা কি এরকম ভাবে নিরক্ষীয় রেখার চারপাশে ঘুরবে। আবার আমি এখান থেকে স্যাটেলাইট
চালু করতে পারি যেটা কিনা পৃথিবীর পোল বরাবর ঘুরবে, মানে স্যাটেলাইটটা এরকম ভাবে ঘুরবে, দিস ইজ দ্য পোলার স্যাটেলাইট, এটাকে আমরা বলবো দিস ইজ দ্য পোলার স্যাটেলাইট অ্যান্ড দিস ইজ দ্য জিও স্টেশনারি স্যাটেলাইট, দিস ইজ দ্য জিও স্টেশনারি স্যাটেলাইট। এছাড়া আরও অনেক রয়েছে, এমইও রয়েছে, এলইও রয়েছে, মিও, লিও, জিও রয়েছে। তো আমরা জিওটা পড়ছি, পরে মেন্সের ক্লাসে ডিটেলে বলবো। তাহলে একটা কি ইকুয়েটরের উপরে ঘুরতে পারে, একটা তোমার পোলারের উপরে ঘুরতে পারে। আচ্ছা, যেটা ইকুয়েটরের উপরে রয়েছে খুব ভালো করে বুঝবে, তাকে আমি কাইন্ড অফ বলতে পারি যে এটা জিও স্টেশনারি স্যাটেলাইট। কেন জিও স্টেশনারি স্যাটেলাইট ভালো করে বোঝো, এই স্যাটেলাইটের একটা স্পেশালিটি রয়েছে কি, আচ্ছা পৃথিবী পৃথিবী যে রোটেশনে ঘোরে ইস্ট টু ওয়েস্ট, পৃথিবী কোন দিকে ঘোরে, ইস্ট টু ওয়েস্ট, মানে আমি যদি বলি এটা ইস্ট এটা ওয়েস্ট, মানে পৃথিবী নিজে তার অক্ষের সাপেক্ষে কিভাবে রোটেট করে, ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিমে রোটেট করে। তো আমরা এই স্যাটেলাইটকেও সেম কিভাবে ঘোরাই, ইস্ট টু ওয়েস্ট রোটেশনে ঘোরাই, ইস্ট টু ওয়েস্ট রোটেশনে ঘোরাই, ঠিক আছে, মানে এই ইস্ট থেকে আমরা ওয়েস্টের দিকে ঘোরাই। এবং পৃথিবী যে ভেলোসিটি নিয়ে নিজের অক্ষের চারিদিকে ঘোরে ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এই জিও স্টেশনারি স্যাটেলাইটের স্পিডও সেম অ্যাজ দ্য আর্থ, পৃথিবীর স্যাটেলাইটের সমান ভেলোসিটি নিয়ে এই স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ইস্ট টু ওয়েস্ট ঘুরছে। তার মানে বলো তো, এই স্যাটেলাইটের যাই স্পিড, পৃথিবীর স্পিডও তাই। তার মানে তুমি এখানে রয়েছ, তুমি এই স্যাটেলাইটকে দেখতে পাচ্ছ কি একদম স্টেবল না, কারণ তুমিও যেই স্পিডে ঘুরছো স্যাটেলাইটটাও সেই স্পিডে ঘুরছে। তার মানে তোমার দৃষ্টিকোণ থেকে কি হবে, এই স্যাটেলাইটটা স্টেবল থাকবে, অথচ স্যাটেলাইট কিন্তু ঘুরছে। তাহলে এই ধরনের স্যাটেলাইটকে আমরা কি বলে থাকি, জিও স্টেশনারি স্যাটেলাইট। কেন, জিও মানে পৃথিবী, পৃথিবীর সাপেক্ষে স্টেশনারি স্টেবল, দিস ইজ কল্ড জিও স্টেশনারি স্যাটেলাইট। ক্লিয়ার? তো দেখো এটা হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পৃথিবী। এই পৃথিবীতে আমি কি করেছি, আমি এখানে একটা জিও স্টেশনারি স্যাটেলাইটকে রিপ্রেজেন্ট করেছি, এখানে একটা প্রেজেন্ট করেছি, এখানে একটা প্রেজেন্ট করেছি, দেখো। আচ্ছা আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার দৃষ্টিকোণ থেকে এ স্টেবল, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে, তোমার দৃষ্টিকোণ থেকে এ স্টেবল, আর এ এখানে দাঁড়িয়ে রয়েছে, এর দৃষ্টিকোণ থেকে এ স্টেবল। তার মানে এই তিনটে স্যাটেলাইট কিন্তু একটা কক্ষপথের উপরে ঘুরছে, যে পৃথিবীকে ক্রমাগত কি করছে, মনিটর করছে। দেখো এই একটা প্রথম যে জিও স্টেশনারি স্যাটেলাইট, এই পৃথিবীর এইটুকু জায়গাকে কভার করছে, পরের জিও স্টেশনারি স্যাটেলাইটটা কিন্তু পৃথিবীর এইটুকু জায়গাকে কভার করছে, অ্যান্ড এই স্যাটেলাইটটা পৃথিবীর কতটা জায়গায় কভার করছে, এইটুকু জায়গাকে কভার করছে। তার মানে দেখো তিনটে জিও স্টেশনারি স্যাটেলাইট কিন্তু টোটাল পৃথিবীকে কভার করে ফেলছে। যে অরবিটে এরা প্রেজেন্ট থাকে তাকে বলা হয় ক্ল্যার্ক অরবিট। ক্ল্যার্ক অরবিট মানে একটা সিঙ্গেল জিও স্টেশনারি স্যাটেলাইট একটা পৃথিবীর 1/3 অংশকে কভার করে। তো আমার এরকম তিনটে স্যাটেলাইটকে আমি যে অরবিটে বসালে ও টোটাল পৃথিবীকে কভার করতে পারবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ক্ল্যার্ক অরবিট। ক্ল্যার্ক অরবিট। একটা স্যাটেলাইট কি করে, স্যাটেলাইট আমাদের ইনফরমেশন প্রোভাইড করে। এই যে তুমি ভাবো আইপিএল খেলা শুরু হবে 31 মার্চ থেকে, মানে কালকের পর দিন থেকে, এই আইপিএল এর ইনফরমেশন কে দিচ্ছে, স্যাটেলাইট দিচ্ছে, স্যাটেলাইট দিচ্ছে। দেখো ফরেস্ট অ্যান্ড ভেজিটেশন কভার, কোন এলাকায় কতটা ফরেস্ট রয়েছে, কতটা ভেজিটেশন রয়েছে, কে প্রোভাইড করছে, সেম স্যাটেলাইট। রিভার কিভাবে ফ্লো করেছে, গঙ্গার কোন কোন দিকে প্রবাহিত হয়েছে, কে ইনফরমেশন প্রোভাইড করছে, স্যাটেলাইট। কোনো ঝড় আসছে কিনা কে প্রোভাইড করছে, স্যাটেলাইট। সাইক্লোন এগুলো স্যাটেলাইট প্রোভাইড করছে। এবং ইন্ডিয়ার প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইটকে IRS-1A, এটা WBCS প্রিলিমসে একবার কোশ্চেন দিয়েছিল যে ইন্ডিয়া যে স্যাটেলাইট ছেড়েছে তার মধ্যে প্রথম স্যাটেলাইটটা কি, তাহলে IRS-1A। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার টোটাল গ্র্যাভিটেশন। তো কে বলেছে সায়েন্স কঠিন, কে বলেছে আমি আর্টস নিয়ে পড়াশোনা করলে সায়েন্স পারবো না? তুমি বলো এখানে তুমি যতই প্রত্যন্ত মানে বাজে মনে করো নিজেকে, তোমার মনে হয়েছে যে গ্র্যাভিটেশন কঠিন টপিক?
অথচ এটা কিন্তু সত্যি খুব কঠিন টপিক, বাট আমি চেষ্টা করেছি একদম জলের মতো জিনিসটাকে সহজ করে দেওয়ার। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি তোমাকে বোঝালে তুমি যদি সেটা বোঝো, তার মানে তুমি অজ্ঞ নও, তুমি এই সাবজেক্টেও অন্য কাউকে বিট করার সামর্থ্য রাখো। ক্লিয়ার? তো রেকর্ডিংস অফ করছি।